প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো রাষ্ট্র কীভাবে একটি সরকার দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়। রাষ্ট্র যেমন মানচিত্রের আয়তন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক তেমনি রাষ্ট্রের বহির্প্রকাশ, রাষ্ট্রের দক্ষতা, ক্ষমতা, রাষ্ট্রের অবস্থান, রাষ্ট্রের মান সম্মান, রাষ্ট্রের উন্নয়ন অধপতন সবই সংগঠিত হয় রাষ্ট্রের নাগরিকদের দ্বারা। নাগরিক রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু এই নাগরিকরাই যখন একটি সরকার গঠন করে তখন এখানে রাষ্ট্র এবং সরকার দুটি পৃথক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। হওয়ার কথা ছিল একটিই, অর্থাৎ একটি রাষ্ট্রীয় দল যখন সরকার গঠন করবে তখন সরকারটি হওয়ার কথা ছিল রাষ্ট্রের, কিন্তু তা না হয়ে, সেটা না হয়ে কিভাবে একটি দলেরই সরকার গঠন হয়ে যায়, দল নিয়েই ব্যস্ত থাকে, রাষ্ট্র নিয়ে ভাবার সময় হয় না। এটা বহির্বিশ্বের মতো না। বহির্বিশ্বে একটি দল গঠন করলে সেই দলটি রাষ্ট্রের সরকার গঠন করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 1971 সালে স্বাধীনতার পর কোনো সরকারই রাষ্ট্রীয় সরকারে পরিণত হতে পারেনি। সদ্য স্বাধীন দেশ স্বাধীন করল যারা দেশের সাধারণ জনগণ, কিন্তু কুক্ষিগত হয়ে যায় অন্য রাষ্ট্রের মদতে। যে দলটি যুদ্ধকালীন সময় কখনোই দেশে ছিল না, স্বাধীনতার পক্ষেও ছিল না, শুধু বাঙালির আবেগে, শুধু বাঙালির অন্য কারোর মদদে সেই দলটি এসে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করে এবং পুরা জনগণকে তথা দেশকে জিম্মিত পরিণত করে। তারপর একটি প্রেক্ষাপট হয় 75 প্রেক্ষাপটের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছুটা চেষ্টা করেছিলেন সামগ্রিকভাবে দেশকে উন্নয়নশীল করার চিন্তাভাবনা। তিনি দেশের মানুষকে রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় উন্নয়নের কাজেই পরিগঠিত করে উন্নয়নের পথে হাঁটতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। তারপরে এরশাদ সরকার, তারপরে পুনরায় পরবর্তী বিএনপি বা আওয়ামী লীগ যারাই ক্ষমতা এসেছে তারাই চেষ্টা করেছে নিজস্ব দল ক্ষমতায় নেওয়ার পরে নিজস্ব দল নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা। নিজস্ব দলের সদস্যদের উন্নয়ন, নিজস্ব দলের হাতে তাদের ক্ষমতা ন্যস্ত, তাদের দিয়ে একটি নির্যাতনকারী দল হিসাবে প্রতিষ্ঠিত করা। আমি কয়েকটি উদাহরণ এখানে তুলে ধরছি। একটি নাগরিক রাষ্ট্রীয় সম্পদ, তার উন্নয়নের জন্য সে নিজেই চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টার পারিপার্শ্বিক কিছু কাজ রাষ্ট্রের যারা পরিচালনায় থাকে, যে সরকারগুলোর, তাদের দায়িত্ব থাকে। আমি সাপোজ ধরি একটা নাগরিক দেশের বাইরে যাবে, বাইরে যাওয়ার প্রসেসিংয়ের যে কাজটি, এইটি সরকারের প্রশাসন, সরকারের অধিদপ্তরগুলো করে থাকে। এখন একটু লক্ষ্য করে দেখেন, যে সরকারি যখনই আসছে, এই বিদেশের লোক পাঠানোর এজেন্টগুলা সেই বর্তমান সরকার দলের নিয়ন্ত্রণে থাকে।
যার ফলে ৮০,০০০ বা ১,০০,০০০ টাকার খরচ ৪, ৫, ৬, ৮, ১০ পর্যন্ত পৌঁছায়। এই অবৈধ কর্মকাণ্ডের মদদ দেয় সরকার। ব্যবসা প্রতিষ্ঠান, পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী, আধিপত্য বিস্তার, এই সব কিছুই দলীয় সরকারের আন্ডারে দলীয়ভাবে বিবেচিত হয়, রাষ্ট্রীয়ভাবে না। সরকারগুলো তাদের পুঁজিপতিদের দলে স্থানান্তর করে তার পদ পদবি দেয়, আর সেই পদের ভারেই এদেশেরই নাগরিকরা, এদেশের উচ্চবিলাসী কিছু নাগরিক যারা শান সৈকতে জীবনযাপন করতে চায় তাদের পরিবার পরিজন নিয়ে, তারা বিক্রি হয়ে যায়। অবৈধ অর্থ উপার্জন করার সুযোগ করে দেয় সরকার, এবং সেই অর্থ উপার্জন করে সরকারি রাজকোষে জমা দেয়। যার ফলে এদেশে পুঁজিবাদী, সিন্ডিকেট, সাম্রাজ্যবাদী যে শ্রেণী বিভেদের সৃষ্টি হয়েছে দেশে, এক শ্রেণীর নাগরিক শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, নিম্ন শ্রেণী যেটা, যারা শুধুই এদেশের প্রজা, তারা আজ নিঃস্ব, অসহায়। একজন শ্রমিক, একজন কৃষক, একজন ক্ষুদ্র ব্যবসায়ী যাদের অর্থ নেই, তারা দলীয় পদ পদবি পিছনে ঘোরার সময় নেই, তারা অবহেলিত, তারা নিষ্পেষিত, তারা মজলুমে পরিণত হয়েছে। পক্ষান্তরে একটি গ্রুপ শক্তিশালী হয়ে উঠেছে অস্ত্রে এবং অর্থনীতিতে। এই শ্রেণীবিভেদটা সৃষ্টি করেছে এদেশের, বাংলাদেশের দলগুলো যখন তারা সরকারে অবতীর্ণ হয়, নিজেদেরকে দল ভারী করার জন্য ছোটোখাটো পদ পদবি দিয়ে তাদেরকে সম্মান করে তাদের পক্ষের প্রশাসনকে সাহায্য করার আশ্বাস দিয়ে কিছু দালাল টাইপ লেজুর ভিত্তিক লোকজনকে দলে ভিড়িয়ে এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা শক্তিশালী অবস্থান তৈরি করে নেয়। আমি কয়েকটি দলের কথা বলি, মানে প্রত্যেকটা মানুষকে তারা কিভাবে তাদের ক্ষমতার আওতায় নিয়ে আসা হয়। যেমন কিছু কিছু দল বলি আমি, মৎস্যজীবীদের, তাঁতিদের, আজকে সেলুনেরও সমিতি করা আছে, বিউটি পার্লার তাদেরও সমিতি করা আছে, মাংস বিক্রেতা তাদেরও সমিতি করা আছে, যে কোনো ব্যবসার, যে কোনো বাজারের একটি সমিতি করা আছে। এর একটাই উদ্দেশ্য, ওই সমিতির মাধ্যমে নীরবে দলীয় সরকারগুলো সরকারের নামে দলীয় চাঁদাবাদিতে চরমভাবে লিপ্ত। কনস্টিটিউশনে কি আছে দেখা, সরকার গঠনের পরে একটি দল যখন সরকার গঠন করবে, সরকারি পরিচালনা করবে, তখন সে সামগ্রিকভাবে সরকারি দলে পরিণত হওয়ার কথা, অর্থাৎ বাংলাদেশ সরকার। কিন্তু না, এ পর্যন্ত কোনো একটি দল কি বলতে পারবে যে সে দলের বাইরে এসে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় সরকার গঠন করেছে? সম্ভব হয়নি, পারেনি। তার কারণ একটাই, সামগ্রিকভাবে সবার পাশে এসে যখন দাঁড়াবে, তখন তার দলের যাদেরকে সে ব্যবহার করে সরকার গঠন করেছে, তাদের ভিতরে উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হবে। সরকার গঠন করার পর, সরকার গঠন যখন করে, সরকারের যে নির্বাচনী ইস্তেহার, আমি পথে হাঁটা মানুষ, আমি সাধারণ মানুষের মাঝে বেড়ানো মানুষ, মাথা নিচু করে বেড়ানো মানুষ। আমি নির্বাচনী ইস্তেহার সম্বন্ধে জনগণের কাছ থেকে জানতে চেয়েছি।
এবং বর্তমান যে ফ্যাসিস্টবাদী সরকার সবেমাত্র ধ্বংস হলো, তার ভালো ভালো নেতার সাথে আমি জানার চেষ্টা করেছি নির্বাচনী ইশতেহার কি। খুব একটা অবগত নয়, বলতে পারে নাই। আরেকটা উদাহরণ দেই, এই সরকার বর্তমান সবেমাত্র পলায়নকৃত সরকার, পদচ্যুত সরকার, যে ইশতেহার দিয়ে নির্বাচনে এসে জয়ী হয়েছিলেন, ঘরে ঘরে চাকরি, 10 টাকা চাউল, বিগত 15 বছরে তার ধারে কাছেও যায়নি। এখন আমার প্রশ্ন, নির্বাচনী ইশতেহার যদি ফেল হয়, সেই দলের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে কি অবস্থান নেওয়ার মতো সাধারণ জনগণের কোনো ক্ষমতা, কোনো সুযোগ আছে? নির্বাচন কমিশনের কি দেখভাল করে? একটি দল নির্বাচনী যে ইশতেহারগুলো দিয়ে ক্ষমতায় আসলো, সেটা বাস্তবায়ন কতটুকুন হলো না, নির্বাচনী ইশতেহারের বাইরে তারা কি কি কাজ করলো, কেন করলো, এর জবাবদিহিতার সুযোগ কি বাংলাদেশ কনস্টিটিউশন দেওয়া আছে? সরকার একচ্ছত্রভাবে ক্ষমতার অধিকারী হয়ে যায় এবং জনগণ কৃতদাসে পরিণত হয়। হয়তো সংবিধানের ভুল আছে, অথবা এদেশের সাধারণ নাগরিকরা এখনও গণতন্ত্রের সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা সম্বন্ধে অবগত নয়, অথবা যে সরকারই আসুক তার দাপট, তার ক্ষমতা, তার নিপীড়নে সাধারণ জনতা হয়তো নিশ্চুপে আছে। আমি আজকের ভিডিওতে শুধু একটি কথাই বলবো, নির্বাচনী ইশতেহার ফেল হওয়া দলের বিরুদ্ধে যদি কথা বলার সুযোগ থাকে, বর্তমান পদচ্যুত সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়ে এসেছিল, সেই ইশতেহারে পূরণ কতটুকুন ব্যর্থ হয়েছে, সেই ইশতেহারের বাইরে এসে কি কি কাজ তারা করে গেছে তা তদন্ত হোক এবং জনগণের কাছে তুলে ধরা হোক। জনগণকে নির্বাচনী ইশতেহার সম্বন্ধে পুরোপুরি অবগত করা হোক। আসসালামু আলাইকুম।